শুরু হয়েছে? আসেন হইতে হলো। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই ভালো আছি। সবাইকে শুভ সন্ধ্যা। আচ্ছা, তো আজকে আমরা সাধারণ জ্ঞানের একটা ব্যতিক্রম ধর্মী ক্লাস করতে যাচ্ছি। অর্থাৎ আমরা ইতিমধ্যে অনেক সাধারণ জ্ঞানের যে ক্লাসগুলো করেছি সেগুলো ছিল বাংলায়। তো আমরা দেখি যে আমাদের ভার্সিটি অ্যাডমিশনে তোমার বিওপিতে জিকে কিন্তু ইংলিশ ভার্সনে আসে, তাই না? যদিও ঢাবি, জাবি, চবি, রাজশাহী বা অন্যান্য যেগুলো রয়েছে গুচ্ছ সব জায়গাতে আমরা জানি যে বাংলাতে সাধারণ জ্ঞান পাঠ থেকে প্রশ্ন হয়ে থাকে, কিন্তু আমরা যদি দেখি যে বিউপি এখানে কিন্তু প্রশ্ন হয় তোমার ইংরেজি ভার্সনে। তো হয় কি, অনেকে কিন্তু এটাকে খুব ভয় পায় যে ইংরেজি ভাইয়া কি জানি কি হবে, ইংরেজি কত কঠিন না জানি হয়। কিন্তু আসলে ইংরেজিতে ভয় পাওয়ার কিছুই নাই, এটা গতানুগতিক তোমার খুব ইজিতেই আসে, মানে অত হার্ড কোনো ইংরেজি তোমার এখানে কোশ্চেন করে না, খুব ইজি। তুমি যদি একটু সুন্দরভাবে মাথা ঠান্ডা করে বিষয়গুলো একটু অনুধাবন করার চেষ্টা করো, দেখো, একটু পড়ো, তাহলে দেখবে বিষয়টা ইজি হয়ে যাবে। অনেকে হয় কি যে ইংরেজি ভাই ভাই একদম কনফিডেন্স হারিয়ে ফেলে যে ভাইয়া ইংরেজি আমি কিভাবে পারবো, আমি তো মনে হয় পারবো না, অনেক কঠিন, আমাকে দিয়ে হবে না। আসলে আমাদের এই মনের ভয়টাই আমাদেরকে শেষ করে দেয়। তোমাকে আগে তোমার মন স্থির করতে হবে, মনকে স্থির করতে হবে, নিজের উপর কনফিডেন্স আনতে হবে যে আমি পারবো। হ্যাঁ, ইংরেজি আমরা ভয় পাওয়ার আসলে কিছুই নাই, এটা খুবই সহজ একটা সাবজেক্ট। তুমি যদি একটু আমাদের তারেক স্যার ইংরেজির উপর ক্লাস নেয়, তোমরা যদি স্যারের ক্লাসগুলো রেগুলার করো, হ্যাঁ, অবশ্যই তোমরা ইংরেজি তোমাদের অনেক ডেভেলপ হবে। পাশাপাশি আমি আজকে যে তোমাদের ইংরেজি ভার্সনে ক্লাস নিব, এর পরবর্তীতে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব। তো ইংরেজি ভার্সনে ক্লাস নেওয়ার ফলে হবে কি, আমরা কিন্তু শুধু এখানে যে জিকেটা ইমপ্রুভ হবে তাই না, ইংরেজি ভার্সনে জিকে করার ফলে তোমার কিন্তু জিকেটা তো হচ্ছেই, পাশাপাশি ইংরেজিটাও আই থিঙ্ক তোমরা অনেকটাই তোমাদের ইমপ্রুভ হবে। সো দেরি না করে দ্রুত সবাই লাইভে যুক্ত হয়ে যাও। তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে মেনশন দিয়ে দাও দ্রুত ক্লাসটিতে জয়েন হওয়ার জন্য, ঠিক আছে? আয়েশা সিদ্দিক, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমার পরিচয়টা একটু দিয়ে নেই। আমি মিরাজ আহমদ নাইম, বর্তমানে অধ্যয়নরত রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে? তো শুরু করি আমরা। দেখো, তো বিউপির জন্য ইংলিশ জিকে অবশ্যই বিউপির জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এই জিকে কিন্তু ঘুরে ফিরে অন্যান্য ভার্সিটিতে আসবে, অন্য জায়গায় আসবে বাংলায়, এখানে বিউপিতে আসবে ইংরেজিতে। সুতরাং মানবিকের যারা পরীক্ষা দিবা ইউনিট গুলাতে এবং জাহাঙ্গীরনগরের বিএসসি ইউনিট, বিউপি সহ সবাই আজকে কিন্তু ক্লাসটা সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং দেরি না করে সবাই ক্লাসটিতে জয়েন হয়ে যাও। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। তো আমরা আজকে মূলত সর্বপ্রথম গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আলোচনা করব ওভারঅল জিকের উপরে, যেগুলো বাংলাদেশ আন্তর্জাতিক মিক্স খুবই গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান, যেগুলো ঘুরে ফিরে প্রায় সব ইউনিভার্সিটিতে আসে। এর পরবর্তীতে আমরা বাংলাদেশের ইকোনমিক্স, ব্যাংক, ইনস্টিটিউশন লিবারেশন হওয়া সম্পর্কে চেষ্টা করবো কতটুকু দেখি যাইতে পারি। স্পেসিফিক ভাবে আমরা ইকোনমিক্স এবং ব্যাংকসের উপরে ট্রাই করব, চেষ্টা করবো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করার জন্য ব্যাখ্যা সহকারে। হ্যাঁ, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবা, মনোযোগ সহকারে দেখবা, কারণ আমরা চেষ্টা করব এমসিকিউ গুলোর প্রতিটা এমসিকিউ ব্যাখ্যা সহকারে পড়ার জন্য। দেখা যায় কি, তোমার ব্যাখ্যা থেকেও কিন্তু অনেক কমন পেয়ে যাবে। একটা এমসিকিউ যখন আমি ব্যাখ্যা সহকারে পড়াবো, ওই এমসিকিউর মধ্যে তুমি দেখবে যে আরো 10টা এমসিকিউ পেয়ে যাবা, ঠিক আছে? তো সুতরাং দেরি করে সবাইকে মেনশন দাও, সবাই জয়েন হও এবং মনোযোগ সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো, আমরা শুরুতেই স্পেসিফিক কোনো টপিক না, শুরুতে আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করব, যেগুলো সাধারণ জ্ঞান অংশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্নটা যেটা বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ফর্মার, একটু গুরুত্ব সহকারে দেখবা আমরা কিভাবে আমাদের এই সেন্টেন্স গুলো ভেঙে ভেঙে অর্থ করি। হ্যাঁ, একটু খেয়াল করবা তোমরা, ঠিক আছে? দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ফর্মার সোভিয়েত সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক ইজ আ নিউক্লিয়ার পাওয়ার স্টেট। তোমাকে আগে কিন্তু প্রশ্নটা বুঝতে হবে, ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? একদম কুল থাকতে হবে, কনফিডেন্স সহকারে ক্লাসগুলো দেখতে হবে। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং, হ্যাঁ, যে এই যে ফলোয়িং যে নিচে কান্ট্রিগুলো দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোয়িং, নিচের এই যে কান্ট্রিগুলো
ফরমার সাবেক সোভিয়েত সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক, অর্থাৎ সোভিয়েত, আমরা জানি সোভিয়েত, সোভিয়েত সম্পর্কে আমাদের আইডিয়া আছে। আচ্ছা, আমরা একটু সোভিয়েত সম্পর্কে আগে একটু আইডিয়া নিয়ে নেই। দেখো, সোভিয়েত বলতে বোঝায় যে 1922 সালে যে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল। কত সালে? 1922 সালে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল। এবং এই সোভিয়েত ইউনিয়নের আরেক নাম হলো মূলত ইউএসএসআর, যেটাকে বলা হয় ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস। কি বললাম? ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। দেখো, এটা থেকেও প্রশ্ন আসে যে ইউএসএসআর এর ফুল মিনিং কি? ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস। আরেকটা প্রশ্ন আসতে পারে, কত সালে প্রতিষ্ঠিত হয়? 1922 সালে। কত সালে? 1922 সালে। তারপরে কত সালে বিলুপ্তি হয়? সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তি হয় 1991 সালে। ঠিক আছে, 1991 সালে। আচ্ছা, তো এই কোশ্চেনটার সাথে এগুলো প্রাসঙ্গিক বিধায় আলোচনা করলাম। দেখো, আমরা আমাদের প্রশ্নে চলে যাই। দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ফর্মার সোভিয়েত সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক। বলতেছে যে নিচের এই যে দেশগুলোর নাম দেওয়া আছে এখানে, ফলোইং দেশগুলো ফর্মার সাবেক সোভিয়েত সেন্ট্রাল এশিয়ান, সেন্ট্রাল এশিয়া মধ্য এশিয়ার কোন দেশটা সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত মধ্য এশিয়ার কোন দেশটা পূর্বে পারমাণবিক শক্তি সম্পন্ন, হ্যাঁ, পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ ছিল। তার মানে আমরা প্রশ্নটাতে কি বলছে যে নিচের যে দেশগুলো রয়েছে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে কোন দেশটা ছিল যেটা কি পারমাণবিক শক্তিধর দেশ। দেখো কি কি আছে এখানে, কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এগুলো সব কি মধ্য এশিয়ার দেশ। যে সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়ার দেশ, যেগুলো কি ছিল, যেগুলো সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর এর অন্তর্ভুক্ত ছিল, রাইট? আচ্ছা, তো এগুলোর মধ্যে এই চারটার মধ্যে একটা দেশ ছিল যেটা পারমাণবিক শক্তিধর, নিউক্লিয়ার পাওয়ার স্টেট। তাহলে এই চারটা দেশের মধ্যে কোনটা নিউক্লিয়ার পাওয়ার স্টেট ছিল? হ্যাঁ, বলতে পারবে তোমরা যে কোনটা পারমাণবিক শক্তিধর দেশ ছিল? এখানে সঠিক উত্তর হবে এ, কাজাখস্তান। সঠিক উত্তর কোনটা হবে? এ নাম্বার, কাজাখস্তান। তার মানে মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে যে দেশগুলো তোমার সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল তার মধ্যে কাজাখস্তানটা ছিল কি পারমাণবিক শক্তিধর দেশ। আরেকটা বিষয় জেনে রাখো যে এই যে কাজাখস্তান, এই যে সোভিয়েত ইউনিয়নটা যেটা 1922 সালে গঠিত হয়, 1991 সালে যেটা বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে? তো এটা যখন বিলুপ্ত হয় তখন এই যে ইউএসএসআরটা ভেঙে 15টি প্রজাতন্ত্র বা 15টি রাষ্ট্র হয়। কয়টি রাষ্ট্র হয়? 15টি রাষ্ট্র হয়। তাহলে ইউএসএসআর, এই যে রাশিয়ার সহ যে 15টা প্রজাতন্ত্র ছিল সেটা ভেঙে কয়টা প্রজাতন্ত্র হয়? 15টা প্রজাতন্ত্র হয়। তার মধ্যে সর্বশেষ যেটা স্বাধীন হয় সেটা হলো কাজাখস্তান, যেটা 1991 সালের 16 ডিসেম্বর। কত? 16 ডিসেম্বর কত? 1991 সালের 16 ডিসেম্বর যেটা কি হয়? স্বাধীনতা লাভ করে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তারপরে আমরা পরের কোশ্চেনগুলোতে চলে যাই। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। আমরা দেখি 2 নম্বর কোশ্চেনটা দেখি। আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি বলছে যে হুইচ অফ দ্য ফলোইং এজেন্সিস, তার মানে এই যে নিচে ফলোইং যে এজেন্সি সংস্থাগুলো রয়েছে রিলেটেড, সম্পৃক্ত, হ্যাঁ, টু দ্য ইউনাইটেড নেশন, জাতিসংঘের সাথে সম্পৃক্ত। বুঝছি, মানে তো একবারে ইয়ে হয়ে যাবে আর ডিলেট না করে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ব্লক, আচ্ছা আচ্ছা, সিলেক্ট করলে ইয়ে হয়ে যাবে না, ভুলে গেছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম দেখো যে হ্যাঁ, আচ্ছা ওকে, তো যেটা বলতেছিলাম, আচ্ছা আমরা যেখানে ছিলাম, দুঃখিত ফর টেকনিক্যাল প্রবলেম। সো আমরা যেখানে ছিলাম যে বলতেছে হুইচ অফ দ্য ফলোইং এজেন্সিস, যে নিচে যে সংস্থাগুলো রয়েছে এগুলোর মধ্যে কোনটা ইউনাইটেড, যে সংস্থাগুলো রয়েছে এই যে চারটা সংস্থা, চারটাই কিন্তু ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের অন্তর্ভুক্ত সংস্থা। ঠিক আছে, এই চারটা সংস্থা ইউনাইটেড নেশন বা জাতিসংঘের অন্তর্ভুক্ত সংস্থা। তবে এখানে বলতেছে যে এই যে চারটা সংস্থা, এই চারটার সংস্থার মধ্যে ওয়াজ ইন এক্সিস্টেন্স, কোনটার অস্তিত্ব ছিল বিফোর দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে এই যে চারটা সংস্থা, এই চারটা সংস্থার কোন সংস্থাটা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ছিল। তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি এখানে 4টা সংস্থার মধ্যে 3টা যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গঠিত হয়, আর একটা সংস্থা যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে গঠিত হয়। তারপর তাহলে আমরা একটু দেখি আবার। দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, ঠিক আছে, এটা গঠিত হয় 1948। আচ্ছা, তার আগে আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ সময়ে ব্যক্তিকাল ছিল 1914 থেকে 1918। প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল 1914 থেকে 1918, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল 1939 থেকে 45, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা গঠিত হয় 1948 সালে, তার মানে এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে না, আমাদেরকে এখানে বলছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, তার মানে 39 সালের আগে দেখতে হবে। দেখো, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা গঠিত হয় 1944 সালে, যদিও কার্যক্রম শুরু হয় 45 সালে। তারপর দেখি আমরা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটা 1945 সালে গঠিত হয়, ঠিক আছে। তার মানে এখানে একটা আছে ইন্টারন্যাশনাল লেবার, এটা একমাত্র ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটা তোমার 1919 সালে গঠিত হয়। তার মানে 1919 অবশ্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে। তাহলে আমাদের প্রশ্নতে কি বলছিল যে নিচের এই সংস্থাগুলোর মধ্যে কোনটা যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে গঠিত হয়, তাহলে সেটা কোনটা? ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রমিক সংস্থা, ঠিক আছে, শ্রম সংস্থা। আচ্ছা, তো তোমার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে WHO এটা কত সালে গঠিত হয়, IMF কত সালে গঠিত হয়, FAO কত সালে গঠিত হয়, ঠিক আছে, ILO কত সালে গঠিত হয়, এগুলো একটু খেয়াল রাখবা। প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল, ঠিক আছে। আচ্ছা, দেখি এরপর 3 নাম্বারটা দেখি আমরা। দেখো, which one of the following is not a Scandinavian country? দেখি এটা তোমরা উত্তর দিতে পারো কিনা। which of the following is not, বলতেছে এই যে এখানে দেশগুলো রয়েছে, ফলোইং মানে নিচে যে দেশগুলো রয়েছে এগুলোর মধ্যে কোনটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি নয়? স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি নয় কোনটা? তার মানে আমাদের আগে জানতে হবে যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি কোনগুলো, রাইট? আচ্ছা, স্ক্যান্ডিনেভিয়ান বা নর্ডিক রাষ্ট্র বলে, কি রাষ্ট্র বলে তোমার? স্ক্যান্ডিনেভিয়ান বা নর্ডিক রাষ্ট্র। স্ক্যান্ডিনেভিয়ান বা নর্ডিক রাষ্ট্র হলো কয়টা? কে বলতে পারবা স্ক্যান্ডিনেভিয়ান বা নর্ডিক রাষ্ট্র কয়টা? বলতে পারবা কেউ? স্ক্যান্ডিনেভিয়ান বা এটা আরেকটা নাম হলো নর্ডিক। কি? নর্ডিক। তাহলে স্ক্যান্ডিনেভিয়ান বা নর্ডিক রাষ্ট্র হলো 5টা। কয়টা? 5টা। স্ক্যান্ডিনেভিয়ান বা নর্ডিক রাষ্ট্র হলো 5টা। আচ্ছা, মনে রাখার কৌশল কি? একটা সহজ কৌশল আছে, দেখো, ফিডে আসুন। ফিডে আসুন মানে কি? ফিতে ফিনল্যান্ড। আচ্ছা, লিখে দিই, ফিতে ফিনল্যান্ড, ঠিক আছে। ডেতে ডেনমার্ক, ডেতে কি? ডেনমার্ক, ওকে। আচ্ছা, আতে আইসল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, তারপরে সুতে সুইডেন, ঠিক আছে। নতে নরওয়ে। আচ্ছা, তো দেখো স্ক্যান্ডিনেভিয়ান বা নর্ডিক রাষ্ট্র কয়টা? 5টা। ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। তাহলে এখানে দেখো আমরা নরওয়ে পাইলাম, সুইডেন পাইলাম, ডেনমার্ক পাইলাম, তার মানে স্পেন এটা স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র নয়। আমাদের সঠিক উত্তর কি? সি, ঠিক আছে, ওকে, 3C। আচ্ছা, এরপরে যাই আমরা দেখি 4 নাম্বার কোশ্চেনে চলে যাই। কি বলছে এখানে যে দেখো, হোয়াট ইজ দ্য ডাচ পার্লামেন্ট কল্ড? তার মানে কি যে হোয়াট ইজ দ্য ডাচ পার্লামেন্ট কল্ড? ডাচ পার্লামেন্টকে কি বলে? তার মানে ডাচ পার্লামেন্টের নাম কি? আচ্ছা, ডাচ বলতে কি বোঝায় এটা কি আমরা জানি? ডাচ মানে হলো নেদারল্যান্ডস। ডাচ মানে কি? নেদারল্যান্ডস, ঠিক আছে। ডাচ বলতে নেদারল্যান্ডস কে বলছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কোশ্চেনটা কি ছিল? যে ডাচ পার্লামেন্টের নাম কি? সিনেট, স্টেটেন জেনারেল, তারপর বলছে যে রাডভেন স্টেট নাকি টুইড কামির? কোনটা সঠিক উত্তর কোনটা হবে? কে বলতে পারবা 4 নম্বর সঠিক উত্তর কোনটা হবে বলো তো? যে ডাচ বা নেদারল্যান্ডের পার্লামেন্টের নাম কি বলো, কমেন্ট করো তোমরা। আচ্ছা, দেখো, ডাচ পার্লামেন্টের নাম হলো স্টেটেন জেনারেল, ঠিক আছে, স্টেটেন জেনারেল, ওকে। আচ্ছা, আমরা 5 নম্বরে চলে যাই। দেখো, The Parliament of Afghanistan is called, আফগানিস্তানের পার্লামেন্টকে কি বলে? The Parliament of Afghanistan is called, called মানে কি? কি বলে, কি নামে অভিহিত করে, কি বলে আমরা সেটাকে জানি, চিনি, বুঝি, ঠিক আছে। তাহলে The Parliament of Afghanistan is called, আফগানিস্তানের পার্লামেন্টকে কি বলে? শোরা, ন্যাশনাল অ্যাসেম্বলি, সিনেট, মজলিস। কোনটা হবে সঠিক উত্তর বলো তো? আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি? কি বলা হয়? কে বলতে পারবা? আফগানিস্তানের পার্লামেন্টকে কি বলা হয়?
আচ্ছা, আফগানিস্তানের পার্লামেন্টকে বলা হয় ন্যাশনাল অ্যাসেম্বলি। কি বলা হয়? ন্যাশনাল অ্যাসেম্বলি। আবার এটাকে তোমার আরবিতে অনেক সময় একটু প্রশ্ন আসতে পারে যে আরবিতে নাম আছে এটা, এই যে ন্যাশনাল অ্যাসেম্বলি, এটা কিন্তু যেটা আফগানিস্তান আমরা জানি একটা ইসলামিক কান্ট্রি, রাইট? তো এখানে এই যে ন্যাশনাল অ্যাসেম্বলি এটাকে আরবিতে বলা হয় শুরা ই মিল্লি। নামটা খেয়াল রাখবা, শুরা ই মিল্লি। আফগানিস্তানের পার্লামেন্টের আরবি নাম শুরা ই মিল্লি। ঠিক আছে, ওকে ফাইন। নেক্সটে চলে যাই আমরা 6 নম্বর কোশ্চেনটাতে। কি বলছে এখানে যে হুইচ ইজ দ্য রাশিয়ান অ্যাসেম্বলি, তার মানে রাশিয়ান সংসদ বা আইনসভার নাম কি? ডুমা নাকি পাচ নাকি এডুস্কুন্টা নাকি ক্রেমলিন, কোনটা বলো তো? রাশিয়ার অ্যাসেম্বলি বা রাশিয়ার আইনসভার নাম কি? দেখি কে বলতে পারো, রাশিয়ার আইনসভার নাম কি? কোনটা হবে? সঠিক উত্তর কোনটা হবে? আচ্ছা, তো রাশিয়ার আইনসভার নাম হলো ডুমা। ঠিক আছে, নাম কি? রাশিয়ার আইনসভার নাম ডুমা। আচ্ছা, মনে রাখবা যে রাশিয়ার আইনসভা কিন্তু 2 কক্ষ বিশিষ্ট। কয় কক্ষ? 2 কক্ষ। যে ডুমা এটা হলো নিম্ন কক্ষ, আর উচ্চ কক্ষকে বলা হয় ফেডারেশন কাউন্সিল। তাহলে 2টা কক্ষ, রাশিয়ার আইনসভা 2 কক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষকে বলা হয় ফেডারেশন কাউন্সিল, আর নিম্ন কক্ষকে বলা হয় ডুমা। ঠিক আছে, রাশিয়ার আইনসভা 2 কক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষকে বলা হয় ফেডারেশন কাউন্সিল, নিম্ন কক্ষকে বলা হয় ডুমা। ওকে ওকে ফাইন। তারপরে আমরা 7 নম্বরে চলে যাই। তোমরা দ্রুত কমেন্ট করবা, প্রতিটা প্রশ্ন সবাই কিন্তু কমেন্ট করে ফেলবা। ঠিক আছে, সাথে সাথে কমেন্ট করে ফেলবা। ওকে ফাইন, দেখি আমরা 7 নম্বর কোয়েশ্চেনটা, যে দ্য স্প্যানিশ পার্লামেন্ট দ্য কোর্টেস ইজ কম্পোজড অফ 2 চেম্বার্স। কি বলছে? দ্য স্প্যানিশ পার্লামেন্ট বা আইনসভা তোমার যেটাকে বলা হয় দ্য কোর্টেস, ঠিক আছে, ইজ কম্পোজড গঠিত অফ 2 চেম্বার্স 2টা কক্ষ। তার মানে স্প্যানিশ আইনসভা যেটা নাম করছে সেটাও কিন্তু 2 কক্ষ বিশিষ্ট। তাহলে দ্য সিনেট এন্ড দ্য কংগ্রেস অফ ড্যাশ, তাহলে একটা কক্ষের নাম হলো সিনেট। ওকে, দেন অ্যানাদার কংগ্রেস বা অ্যানাদার তোমার কি বলে কক্ষের নাম কি? দ্য কংগ্রেস অফ ড্যাশ, দ্য কংগ্রেস অফ ডেপুটিস ইলেক্টরেটস নাকি কাউন্সিলর্স নাকি রিপ্রেজেন্টেটিভস, কোনটা হবে সঠিক উত্তর? দেখি কে বলতে পারো। স্পেনে পার্লামেন্টের একটা কক্ষের নাম তো সিনেট, আর একটা কংগ্রেস, আর একটা কক্ষের নাম হলো কংগ্রেস অফ ড্যাশ, কোনটা হবে বলো তো? আচ্ছা দেখো, আরেকটা কক্ষের নাম হলো কংগ্রেস অফ ডেপুটিস, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন। এরপর আমরা 8 নম্বরটাতে চলে যাই। দেখো কি বলছে, হুইচ ফিল্ম ডিড উইন গোল্ডেন বিয়ার অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট মুভি এট 59th বার্লিন ফেস্টিভ্যাল। তার মানে কি? হুইচ ফিল্ম, কোন মুভি বা কোন ফিল্ম, কোন ছবি, হ্যাঁ, ডিড উইন তোমার জয়ী হয়েছিল গোল্ডেন বিয়ার অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট মুভি, সেরা চলচ্চিত্রের জন্য 59তম বার্লিন ফেস্টিভ্যালে। তার মানে 59তম বার্লিন ফেস্টিভ্যালে কোন ছবিটি, হ্যাঁ, তোমার কি বলে গোল্ডেন বিয়ার অ্যাওয়ার্ড, সেরা মুভির জন্য গোল্ডেন বিয়ার অ্যাওয়ার্ড কি জয়ী হয়েছিল? কোন মুভি? দ্য মিল্ক অফ সরো, এভরিওয়ান এলস, তারপরে রয়েছে তোমার গিগ্যান্ট নাকি লন্ডন রিভার, কোনটা সঠিক উত্তর কোনটা হবে বলো তো? 8 সঠিক উত্তর কোনটা হবে? কোন মুভিটা গোল্ডেন বিয়ার অ্যাওয়ার্ড, হ্যাঁ, শ্রেষ্ঠ মুভি হিসাবে 59th বার্লিন ফেস্টিভ্যালে নাম উঠে এসেছিল? কোন মুভিটা বলো তো কোনটা হবে? আচ্ছা, এটা সঠিক উত্তর হবে দ্য মিল্ক অফ সরো। ঠিক আছে, দ্য মিল্ক অফ সরো, এই নাম্বার সঠিক উত্তর। আচ্ছা 9 নম্বরে চলে যায়। বিওপি, নট বিওপি, ওকে, এটা ইটস বিওপি স্ট্যান্ডস ফর বিল অফ পার্মানেন্ট, বিল অন পেমেন্ট, ব্যালেন্স অফ পেমেন্ট নাকি বিল অফ পেমেন্ট, কোনটা সঠিক উত্তর হবে বলো তো? বিওপি স্ট্যান্ডস ফর হোয়াট? বিওপি কিসের, এটার ফুল ফর্মটা কি, কোনটা হবে বলো তো? বিওপি এর ফুল ফর্ম হলো ব্যালেন্স অফ পেমেন্ট। কি? ব্যালেন্স অফ পেমেন্ট। ওকে আচ্ছা, এরপরে দেখি আমরা 10 নম্বরটাতে কি বলছে। এডিপি স্ট্যান্ডস ফর, তার মানে এখানে আমাদের কাছে এডিপি এর ফুল ফর্ম জানতে চাইছে। তাহলে এডিপি স্ট্যান্ডস ফর হোয়াট? অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, অ্যানুয়াল ডেভেলপমেন্ট পলিসি নাকি তিনটার কোনোটাই না, নন অফ দিস, কোনটা হবে সঠিক উত্তর বলো তো? এডিপি এর ফুল ফর্ম কি? এডিপি এর ফুল ফর্ম কি, কোনটা হবে? আচ্ছা, এডিপি এর ফুল ফর্ম হলো, এই নাম্বারটা অ্যান্সার হবে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম।
আমরা যদি সর্বশেষ বিসিএস এর দিকে একটু খেয়াল করি, আমরা গত 46তম বিসিএস পর্যন্ত যেই ধাঁচে আমাদের প্রশ্ন হয়েছিল, কিন্তু এবারে বিসিএস একটু ব্যতিক্রম। হ্যাঁ, তার মানে আগে যারা প্রশ্ন করত এখন কিন্তু প্রশ্নের এখন তারা প্রশ্ন করছে না, এখন নতুন সেখানে কি বলে লোকবল নিয়োগ করা হয়েছে। তেমনি আমাদের যে ভার্সিটি অ্যাডমিশন গুলো, এগুলো তো কিন্তু পরিবর্তন আসতে পারে। তো পরিবর্তনটা কেমন আসতে পারে দেখো, আগে এই বছর সর্বশেষ বিসিএস এ তোমার কিন্তু আন্তর্জাতিক পাঠ থেকে অনেক প্রশ্ন করছে, ঠিক আছে, এবং সাম্প্রতিক আন্তর্জাতিক। সুতরাং এই যে আমরা যে কোশ্চেনগুলো এখন করতেছি এগুলো মোটামুটি আন্তর্জাতিক পাঠের, সুতরাং এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই তোমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সুতরাং মনোযোগ দিয়ে ক্লাসটি করতে থাকো। আমরা এরপরে চলে যাই, দেখো ওকে ফাইন। 11 নম্বর কোশ্চেনটা দেখি আমরা কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইউজেস দ্য লার্জেস্ট ভলিউম অফ গ্যাস ইন বাংলাদেশ। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইউজেস, এই যে পিডিবি, হাউস হোল্ডস, ফার্টিলাইজার ফ্যাক্টরিজ, ডেসা, এইগুলোর মধ্যে কোন সংস্থা বা কোন ক্ষেত্রে কোন বিষয়টাতে সবচেয়ে বেশি, দ্য লার্জেস্ট ভলিউম অফ গ্যাস, সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হয়। এই যে খাত, চারটা খাত রয়েছে, চারটা দিক রয়েছে, এগুলোর মধ্যে কোন বিষয়টাতে সবচেয়ে বেশি কি, এই যে তোমার গ্যাস ইন বাংলাদেশ, বাংলাদেশে সবচেয়ে বেশি গ্যাস ব্যবহার করা হয়, এই চারটার মধ্যে কোনটাতে, দেখি পারো কিনা তোমরা। পিডিবি, হাউস হোল্ডস, ফার্টিলাইজার ফ্যাক্টরিজ নাকি ডেসা, কোনটা সঠিক উত্তর কোনটা হবে বলো তো দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনটা হবে বলো তো, সঠিক উত্তর কোনটা হবে, দ্রুত কমেন্ট করো। আচ্ছা দেখো, পিডিবি মানে কি, পিডিবি মানে হলো পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। আচ্ছা, এবার একটু তোমাদের এটা বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করি। দেখো এখানে আমাদের কোশ্চেনটা কি ছিল, যে বাংলাদেশের এই যে চারটা খাত দিয়ে দিছে, এখানে চারটা বিষয় দিয়ে দিছে, যে চারটা বিষয়ের মধ্যে, চারটা খাতের মধ্যে কোন খাতে সবচেয়ে বেশি আমরা যে বাংলাদেশ থেকে প্রাকৃতিক গ্যাসটা আহরণ হয়, এই গ্যাসটা সবচেয়ে বেশি কোন খাতে খরচ হয়, ব্যয়িত হয়, ব্যবহৃত হয়। দেখো পিডিবি, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, তার মানে পাওয়ার বলতে এখানে বিদ্যুৎকে বোঝানো হয়েছে। তার মানে আমরা এই যে বিদ্যুৎ যে ব্যবহার করি আমাদের বাসা বাড়ি বা অফিস আদালত ছাড়া, বাংলাদেশে তো বিদ্যুৎ, তাই না, এই যে বিদ্যুৎ সেক্টরটা, ঠিক আছে। তার মানে এই যে হাউস হোল্ড, গৃহস্থলী, ফার্টিলাইজার ফ্যাক্টর, ডেসা যাই আছে কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি গ্যাসটা ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, ঠিক আছে। এই বিদ্যুৎ উৎপাদনে বা পিডিবি, এই খাতে সবচেয়ে বেশি গ্যাস বাংলাদেশে ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা 12 নম্বরটা দেখি আমরা এবার, যে আফটার দ্য ব্রেকআপ অফ দ্য ইউএসএসআর, একটু আগে কিন্তু আমরা আলোচনা করছিলাম ইউএসএসআর সম্পর্কে, ইউনিয়ন অফ সোভিয়েত সোশিয়ালিস্ট রিপাবলিক, খেয়াল আছে তোমাদের, যেটা প্রতিষ্ঠিত হয় 1922 সালে এবং বিলুপ্ত হয়ে যায় 1991 সালে। ওকে, আচ্ছা, তো এখানে কি বলছে, আফটার দ্য ব্রেকআপ, তার মানে 1991 সালে যে ব্রেকআপ হয়ে যায় কার, ইউএসএসআর, মানে ইউএসএসআর যে ভেঙে যায়। হ্যাঁ, দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ এরিয়া, দ্য লার্জেস্ট কান্ট্রি, সবচেয়ে বড় দেশ, কোন প্রেক্ষিতে, কোন দৃষ্টিকোণ থেকে, ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে, ইন দ্য টার্মস অফ এরিয়া, আয়তনে। তার মানে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে আয়তনের দৃষ্টিকোণ থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটা, চায়না, কানাডা, ইউএসএ মানে যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া, বলো তো কোনটা সঠিক উত্তর হবে। তোমার সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটা, কে বলতে পারবা, দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, চায়না, কানাডা, ইউএসএ, রাশিয়া, দেখো। ওকে, আচ্ছা দেখো, সবচেয়ে বড় দেশ আয়তনে রাশিয়া, কোনটা, রাশিয়া, যেটার আয়তন কত, 1,71,00,000 বর্গ কিলোমিটার, প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি, 1,70,00,000 বর্গ কিলোমিটারের বেশি, ঠিক আছে। আয়তনে বিশ্বের 1 নাম্বার বা সবচেয়ে বৃহত্তম দেশ কোনটা, রাশিয়া। দ্বিতীয় অবস্থানে রয়েছে তোমার কানাডা, তৃতীয় অবস্থানে আছে চায়না, চতুর্থ অবস্থানে ইউএসএ বা যুক্তরাষ্ট্র, আর পঞ্চম অবস্থানে রয়েছে ব্রাজিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 নম্বর অবস্থানে রয়েছে কে, রাশিয়া, ঠিক আছে। 2 নম্বর অবস্থানে কানাডা, 3 নম্বর অবস্থাতে চায়না বা চীন, 4 নম্বর অবস্থানে ইউএসএ বা যুক্তরাষ্ট্র, 5 নম্বর অবস্থানে রয়েছে কে, ব্রাজিল। কিসের প্রেক্ষিতে এগুলো, কোন দৃষ্টিকোণ থেকে, আয়তনের দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে। ওকে,
আচ্ছা, এরপরে দেখি আমরা যে which is the largest waterfall in the world, তার মানে কি বিশ্বের সবচেয়ে বৃহৎ জলপ্রপাত। ওয়াটারফল মানে কি জলপ্রপাত। বিশ্বের সবচেয়ে বৃহৎ জলপ্রপাত কোনটি? ম্যানাল ফলস, অ্যাঞ্জেল ফলস, জগ ফলস নাকি নায়াগ্রা ফলস? কোনটা দেখি কে বলতে পারো? 13 সঠিক উত্তর কোনটা? বিশ্বের সবচেয়ে বৃহৎ জলপ্রপাত কোনটি বলো তো, কোনটা হবে? আচ্ছা দেখো, ম্যানাল ফলস আর জগ ফলস, মনোযোগ দাও। ম্যানাল ফলস এবং জগ ফলস এই দুইটা অবস্থিত হলো ভারতে। কোথায়? ভারতে। ম্যানাল ফলস, জগ ফলস এই দুইটার অবস্থান, এই দুইটা জলপ্রপাতের অবস্থান ভারতে। আর যদি আমরা নায়াগ্রা ফলস দেখি, খুব কি বলে এটাকে, গুরুত্বপূর্ণ বা খুব আলোচিত একটা জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত, যেটা অবস্থিত যুক্তরাষ্ট্র এবং কানাডায়। যুক্তরাষ্ট্র এবং কানাডায় নায়াগ্রা ফলস, এটা খুব আলোচিত হলেও এটা বিশ্বের সর্ববৃহৎ জলপ্রপাত নয়। তাহলে বিশ্বের সর্ববৃহৎ জলপ্রপাত হলো অ্যাঞ্জেল ফলস। কোনটা? অ্যাঞ্জেল ফলস, যেটার উচ্চতা হলো 979 মিটার। কত? 979 মিটার। তাহলে বিশ্বের সর্বোচ্চ বৃহৎ জলপ্রপাত কোনটা? অ্যাঞ্জেল ফলস, 979 মিটার। ওকে ওকে, 14 নম্বরে চলে যাই আমরা। কি বলছে এখানে? যে জিল্লুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, আমরা জানি তাই না? তো জিল্লুর রহমান ছিলেন দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের রাষ্ট্রপতি। কততম? 20, 21, 18, 19 কততম দেখি বলো তো তোমরা? জিল্লুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন? জিল্লুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন? 19তম। কততম? জিল্লুর রহমান ছিলেন বাংলাদেশের 19তম রাষ্ট্রপতি। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমরা। কি বলছে এখানে? যে হু ইজ দ্য আর্কিটেক্ট অফ স্কাল্পচার চোয়াল এট কক্সবাজার? তার মানে হু ইজ দ্য আর্কিটেক্ট, কে স্থপতি, অফ স্কাল্পচার ভাস্কর্য বা স্থাপত্য শিল্প কোনটা? চোয়াল। চোয়াল বলে কক্সবাজারে একটা স্থাপত্য শিল্প রয়েছে বা ভাস্কর্য রয়েছে। এটার আর্কিটেক্ট শব্দের অর্থ কি? স্থপতি। তাহলে এটার স্থপতি বা ভাস্কর কে? অখিল পাল, মইনুল হোসাইন, নিতুন কুণ্ড নাকি রাগিব উদ্দিন আহমেদ? সঠিক উত্তর কোনটা হবে বলো তো, কোনটা হবে? আচ্ছা দেখো, 15 সঠিক উত্তর হলো ডি, রাগিব উদ্দিন আহমেদ। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা 16 নম্বরটা দেখি। হোয়াট ইজ মেন্ট বাই রবি ক্রপস? ক্রপস শব্দের অর্থ কি? ফসল। আমরা জানি এটা তাই না? ফসল, শস্য বলতে পারি আমরা। তাহলে হোয়াট ইজ মেন্ট কি বোঝায়, মানে কি বাই রবি ক্রপস? তার মানে রবি ফসল বলতে কি বোঝায়? সামার ক্রপস, উইন্টার ক্রপস, স্প্রিং ক্রপস, মনসুন ক্রপস? কোনটা? রবি ক্রপস বলতে আমরা মূলত বুঝি, রবি ফসল বলতে বুঝি শীতকালীন যে শাকসবজি, শীতকালীন ফসল রয়েছে সেগুলো। তার মানে রবি ক্রপস মানে হলো কি তোমার কোনটা বলো তো, তোমরা বলো রবি ক্রপস মানে কি? কি বললাম মাত্র? যে শীতকালীন যে শাকসবজি বা শস্য ফসল রয়েছে সেগুলো। তার মানে উইন্টার ক্রপস। তাহলে রবি ক্রপস মানে কি? উইন্টার ক্রপস। ওকে, দেন নেক্সট দেখি আমরা। দ্য ফার্স্ট ফিমেল ডাইরেক্টর, প্রথম মহিলা ডাইরেক্টর জেনারেল অফ দ্য বাংলা একাডেমি। তার মানে বাংলা একাডেমি প্রথম মহিলা ডাইরেক্টর কে? নীলিমা ইব্রাহিম, বেগম সুফিয়া কামাল, লিলি ইসলাম নাকি সানজিদা খাতুন? কোনটা সঠিক উত্তর হবে বলো তো? বলো তোমরা, কমেন্ট করো কোনটা হবে। তো বাংলা একাডেমির প্রথম মহিলা ডাইরেক্টর জেনারেল হলেন নীলিমা ইব্রাহিম। ঠিক আছে, 17 অ্যান্সার এ। ওকে, আমরা 18 নম্বরে চলে যাই। যে বলতেছে এখানে হোয়ার ইজ দ্য মনুমেন্ট চায়ের দেশে স্বাগতম? এই যে মনুমেন্টটা রয়েছে এটা কোথায় অবস্থিত? চায়ের দেশে স্বাগতম, এটা কি মাধবপুর হবিগঞ্জ নাকি কানাইঘাট সিলেট নাকি বাঁশখালী চিটাগং, শ্রীমঙ্গল মৌলভীবাজার? কোথায় চায়ের দেশে স্বাগতম? চায়ের দেশে স্বাগতম এই মনুমেন্টটা কোথায় অবস্থিত বলো তো? কমেন্ট করো তোমরা, কোথায়? আচ্ছা, তো চায়ের দেশে স্বাগতম এটা অবস্থিত হলো তোমার শ্রীমঙ্গল মৌলভীবাজার। ঠিক আছে, শ্রীমঙ্গল মৌলভীবাজার।
ওকে, দেন দেখি আমরা 19 নম্বরটা কি বলছে। এনডিআই স্ট্যান্ডস ফর হোয়াট? এনডিআই এর ফুল মিনিং জানতে চাইছে আমাদের কাছে এখানে। তাহলে এনডিআই এর ফুল মিনিং, ফুল ফর্ম কি? ন্যাশনাল ডেমোক্রেটিক ইনিশিয়েটিভস, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, নাকি ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্টারেকশন? কোনটা সঠিক উত্তর হবে বলো তো? এনডিআই, এনডিআই এর ফুল ফর্ম কোনটা বলো? আচ্ছা, কোনটা হবে বলো তো? আচ্ছা, তাহলে এনডিআই হলো, এনডিআই ফুল মিনিং হলো ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট। এনডিআই এর ফুল মিনিং হলো ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট। এটা এটা কি? এটা হলো একটা আন্তর্জাতিক সংস্থা। কি ধরনের আন্তর্জাতিক সংস্থা? এটা বিশ্বের মধ্যে তোমার বিভিন্ন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে কিনা, গণতন্ত্রকে শক্তিশালীকরণ, গণতন্ত্রকে উদীয়মান করা, কার্যকর করা, ঠিক আছে, এই সব বিষয় নিয়ে, মানে বিভিন্ন দেশের গণতন্ত্র নিয়ে এই ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটটা কাজ করে। এটি একটি আন্তর্জাতিক সংস্থা, ঠিক আছে। ওকে, দেন দেখি আমরা। আচ্ছা, এবার আমরা বাংলাদেশের তোমার কি বলে ইকোনমির মধ্যে চলে আসছি। তো অর্থনীতি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে প্রায় প্রশ্ন আসে, হ্যাঁ, 2-1, 4টা 5টা থাকি। তো অবশ্যই এই পার্টটাও খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে এখানে, বাংলাদেশ ইজ আ ড্যাশ কান্ট্রি ইন সাউথ এশিয়া। এই যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ কি ধরনের দেশ? এটা কি ডেভেলপড? ডেভেলপ শব্দের অর্থ কি বলতো? ডেভেলপ শব্দের অর্থ কি? ভাই কি হইলো হঠাৎ? অফ হয়ে গেল তো অটো, অটো বন্ধ হয়ে গেছে। এটা অফ হয়ে যায় না? আচ্ছা, দুঃখিত, আমাদের একটু ইলেকট্রিসিটি চলে যাওয়াতে একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। সো আমরা আবার শুরু করি। যে কি বলছে এখানে, যে বাংলাদেশ ইজ আ ড্যাশ কান্ট্রি ইন সাউথ এশিয়া। হ্যাঁ, এই আয়েশা সিদ্দিকা, তুমি কি বললা যে ভাইয়া যেহেতু ইজ আছে তাহলে ট্রু কন্টিনিউয়াস হবে? না 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 না, কন্টিনিউয়াস হওয়ার জন্য তো তোমার, আমরা তো ইংলিশে চলে যেতেছি, কন্টিনিউয়াস হওয়ার জন্য তো তোমার অক্সিলারি ভার্বের পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি থাকতে হবে, তাই না? কিন্তু এখানে তো মাঝখানে এ আছে। এমনকি কোনো টেন্স পড়ছো যেখানে যে অক্সিলারি ভার্বের পর এ থাকবে বা অন্য কোনো শব্দ থাকবে তারপরে আইএনজি যুক্ত ভার্ব হবে না? এটা কন্টিনিউয়াসের বিষয় না, এটা কন্টিনিউয়াসের বিষয় না। এখানে এই কন্টিনিউয়াসের বিষয় না। এখানে বলছে যে বাংলাদেশ হলো একটা সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়া, বাংলাদেশ একটা ড্যাশ কান্ট্রি। কি ধরনের কান্ট্রি? দেখো, ডেভেলপড শব্দের অর্থ হলো উন্নত। ডেভেলপড শব্দের অর্থ কি? উন্নত। ডেভেলপিং শব্দের অর্থ উন্নয়নশীল, ঠিক আছে। এটা কিন্তু টেন্সের বিষয় না যে ইজ ডেভেলপিং। তুমি যে সেন্সে বললা যে আয়েশা যে ইজ ডেভেলপিং, নট, এটা এই সেন্সে না, ঠিক আছে, উন্নয়নশীল, ঠিক আছে। ডেভেলপিং শব্দের অর্থ উন্নয়নশীল। তারপরে আন্ডার ডেভেলপড, অনুন্নত। আন্ডার ডেভেলপড শব্দের অর্থ কি? অনুন্নত। তারপরে রিচ, রিচ ধনী। আচ্ছা, তাহলে বাংলাদেশ কি ধরনের দেশ? বাংলাদেশ কি ডেভেলপড, উন্নয়ন, উন্নয়ন উন্নত দেশ, নাকি ডেভেলপিং উন্নয়নশীল দেশ, নাকি আন্ডার ডেভেলপ অনুন্নত, নাকি রিচ ধনী? আচ্ছা, তো সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ হলো মূলত ডেভেলপিং কান্ট্রি বা উন্নয়নশীল। এটা পূর্বে অনুন্নত দেশ ছিল বা নিম্ন উন্নত দেশ ছিল, পরবর্তীতে বর্তমানে এটা উন্নয়নশীল দেশ, ঠিক আছে। আচ্ছা, বর্তমানে এটা উন্নয়নশীল দেশ, বুঝছো আয়েশা? এটা কন্টিনিউয়াসের বিষয় না, ঠিক আছে। কন্টিনিউয়াস হলে তোমার ইজের পরে সরাসরি ভার্ব থাকতো, সেখানে ভার্ব হচ্ছে আইএনজি হতো, কিন্তু আমাদের তো এখানে এ আছে, ঠিক আছে, এ আছে, এটা কন্টিনিউয়াসের বিষয় না। হ্যাঁ, আচ্ছা, তারপরে চলে যাই আমরা। দেখো 21 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে, দ্য ইকোনমি অফ বাংলাদেশ ইজ আ ড্যাশ। এটা কি সোশিয়ালিস্ট ইকোনমি? সোশিয়ালিস্ট শব্দের অর্থ কি? সমাজতান্ত্রিক। সোশিয়ালিস্ট শব্দের অর্থ কি?
সমাজতান্ত্রিক। তার মানে বাংলাদেশের অর্থ কি সমাজতান্ত্রিক অর্থনীতি, নাকি মিক্সড? মিক্সড শব্দের অর্থ মিশ্র, নাকি ক্যাপিটালিস্ট? ক্যাপিটালিস্ট শব্দের অর্থ কি পুঁজিবাদী, ঠিক আছে, পুঁজিবাদী, নাকি ট্রেডিশনাল প্রচলিত? তাহলে বাংলাদেশের অর্থনীতি কি ধরনের অর্থনীতি? এটা কি সমাজতান্ত্রিক, মিশ্রণ, না পুঁজিবাদী, না প্রচলিত? বাংলাদেশের অর্থনীতি হলো মূলত মিক্সড। তার মানে এখানে সমাজতান্ত্রিকেরও কিছু আছে, পুঁজিবাদীরও আছে, প্রচলিতও আছে। তার মানে এককভাবে বাংলাদেশের অর্থনীতিটা কিন্তু কোনোটা সমাজতান্ত্রিকও না, পুঁজিবাদীও না, প্রচলিত না, এটা মিক্সড ইকোনমি। তাহলে বাংলাদেশের ইকোনমিক অর্থনৈতিক ব্যবস্থা কি মিক্সড ইকোনমি, ঠিক আছে। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটা হলো মিক্সড ইকোনমি। আয়েশা, আমার অ্যান্সারটা হয়েছে হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, ঝড়ে বগ মরে ফকিরের কেরামতি বাড়ে, ওই দৃষ্টিকোণ থেকে তোমার অ্যান্সারটা হয়েছে যে ভাইয়া ইজ আছে এর জন্য ভার্বের সাথে আইএনজি দিয়ে দিছি। হ্যাঁ, মানে ঢিল মেরে দিছো আন্দাজে, কিন্তু উত্তরটা কিন্তু হয়ে গেছে তোমার, তাই না? তুমি যে দৃষ্টিকোণ থেকে উত্তরটা দিছো ওই দৃষ্টিকোণ থেকে হয় নাই, মানে ইজের সাথে ইজ দেখে পরবর্তী তুমি কন্টিনিউয়াস দিছো, ওই জন্য ওটা হয় নাই ওই দৃষ্টিকোণ থেকে না, বাট উত্তরটা তোমার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি আমরা 22 নম্বর প্রশ্নটা, যে দ্য থ্রি মেইন সেক্টরস, তিনটা মূল খাত বা সেক্টর অফ বাংলাদেশ ইকোনমি, বাংলাদেশের অর্থনীতির মূল তিনটা সেক্টর কি কি? এগ্রিকালচার, এডুকেশন, ট্যুরিজম। তার মানে কি কৃষি, শিক্ষা, ট্যুরিজম, হ্যাঁ, নাকি তোমার কি বলে এটাকে ভ্রমণ আর কি, নাকি নাকি কৃষি, তোমার শিল্প, সেবা, নাকি তোমার কি বলে এটাকে কৃষি, মাছ চাষ, হ্যাঁ, নাকি কনস্ট্রাকশন, তোমার কি বলে এটাকে, তার নাকি তোমার কৃষি, মাইনিং মানে ওই যে পাথর খনন করে স্বর্ণ খুঁজে না, ওই মাটি কাটা ওই খননিং, নাকি সার্ভিস, সেবা, কোনটা হবে বলো তো? বাংলাদেশের অর্থনীতির মূল তিনটা বিষয় কি কি, কে বলতে পারবা? বাংলাদেশের অর্থনীতির মূল তিনটা বিষয়, মূল তিনটা দিক কোন তিনটা? বাংলাদেশের অর্থনীতির মূল তিনটা ফ্যাক্টর বা সেক্টর বলো তো? এই তিনটার ভিতরে এই চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? 22 সঠিক উত্তর কোনটা হবে বলো? আচ্ছা, দেখো, বাংলাদেশের ইকোনমির মূল তিনটা সেক্টর হলো এগ্রিকালচার, কৃষি, ইন্ডাস্ট্রি, শিল্প এবং সার্ভিসেস, মানে সেবা, সেবা বা পরিষেবা, ঠিক আছে। বি নাম্বার সঠিক উত্তর। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে দেখি আমরা 22 নম্বরটা কি বলছে। দ্য ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টর অফ বাংলাদেশ জিডিপি ইজ ড্যাশ। দ্য ফাস্টেস্ট মানে সবচেয়ে দ্রুত, গ্রোয়িং উদীয়মান, বৃদ্ধিমান, হ্যাঁ, বৃদ্ধি হয় যেটা, যে সেক্টরটা বাংলাদেশ জিডিপি। আচ্ছা, জিডিপির ফুল ফর্ম জানি আমরা, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপির ফুল ফর্ম কি? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। আচ্ছা, তাহলে বাংলাদেশে যে জিডিপি গুলো রয়েছে তার মধ্যে কোন খাতটা, কোন বিষয়টা সবচেয়ে দ্রুত উন্নত হচ্ছে, কোনটা বৃদ্ধি পাচ্ছে, কোন সেক্টরটা সবচেয়ে বেশি দ্রুত বৃদ্ধি পাচ্ছে? সেটা কি সার্ভিসেস, সেবা পরিষেবা, নাকি কৃষি, নাকি ইন্ডাস্ট্রি, নাকি মাইনিং খনন? কোনটা বলো তো, কোনটা হবে সঠিক উত্তর? 23 সঠিক উত্তর কোনটা হবে? আচ্ছা, দেখো, সবচেয়ে যেই খাতটা গ্রোয়িং বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে, এটা হলো ইন্ডাস্ট্রি, অর্থাৎ তোমার শিল্প। আমরা দেখতেছি যে বর্তমানে পোশাক শিল্প বলি বা জুতা থেকে শুরু করে চারিদিকে কিন্তু বর্তমানে এখন ছোট বড় উদ্যোক্তারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতেছে, তাই না? ছোট ছোট দেখতেছি আমরা চারিদিকে কিন্তু উদ্যোক্তারা বিভিন্ন তোমার পোশাক শিল্প, জুতা শিল্প থেকে শুরু করে বিভিন্ন চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে তারা সেগুলো বিজনেস করার থেকে, হ্যাঁ, নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা, হ্যাঁ, আস্তে আস্তে ছোট থেকে বড় দিয়ে কিন্তু বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিটা ডেভেলপ হচ্ছে, ঠিক আছে। তাহলে ইন্ডাস্ট্রিটা হলো বাংলাদেশের সবচেয়ে তোমার কি বলে উদীয়মান বা বৃদ্ধি পাচ্ছে ইন্ডাস্ট্রিটা, ঠিক আছে। আচ্ছা, 24 নম্বরে দেখি আমরা, ব্যাকবোন অফ বাংলাদেশের এক্সপোর্টস মানে কি বলতো? রপ্তানি। রপ্তানি মানে যেটা আমরা দেশের বাইরে রপ্তানি করি, ঠিক আছে। তো ব্যাকবোন মানে মেরুদণ্ড, মূল ভিত্তিও বলতে পারি আমরা। তো দ্য ব্যাকবোন অফ বাংলাদেশ এক্সপোর্ট, বাংলাদেশের যে রপ্তানি খাতটা রয়েছে এটার মেরুদণ্ড বা মূল ভিত্তি কোনটা? মানে যেটা সবচেয়ে বেশি রপ্তানি হয়, রপ্তানির মূল খাত সেক্টর, সেটা কি চা, নাকি জুট, পাট, নাকি রেডিমেড গার্মেন্টস, আরএমজি মানে তৈরি পোশাক, ঠিক আছে, তোমার শার্ট প্যান্ট, জার্সি, হ্যাঁ, তোমার ট্রাউজার এটসেট্রা, হ্যাঁ, পাঞ্জাবি হতে পারে, নাকি মাছ,
কোনটা বলো তো? বাংলাদেশের রপ্তানির যে সব রপ্তানির মধ্যে সবচেয়ে বৃহৎ খাত কোনটা বলো তো? কোনটা হবে? 24-এর সি, রেডিমেড গার্মেন্টস, RMG। এই খাতটা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রপ্তানিকারক খাত, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যে বাংলাদেশ ইজ দ্য লার্জেস্ট RMG এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ পৃথিবীর কততম লার্জেস্ট বৃহৎ রপ্তানিকারক দেশ? হ্যাঁ, পৃথিবীর মধ্যে বাংলাদেশ কত নম্বরে আছে রপ্তানির দৃষ্টিকোণ থেকে? রপ্তানির দিক থেকে বিশ্বে বাংলাদেশ কত নাম্বার? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? দ্বিতীয়। রপ্তানির দিক থেকে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়, ঠিক আছে? আচ্ছা, 26 নম্বরটা দেখি আমরা। লার্জ পোর্শন, পোর্শন শব্দের অর্থ কি? অংশ। পোর্শন শব্দের অর্থ কি? আচ্ছা, লার্জ পোর্শন একটা বৃহৎ অংশ অফ দ্য পপুলেশন, মানে জনসংখ্যার একটা বৃহৎ অংশ। হ্যাঁ, জনসংখ্যার একটা বৃহৎ অংশ ইন বাংলাদেশ। বাংলাদেশ ইজ এমপ্লয়েড ইন ড্যাশ। তার মানে বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ কোন খাতে এমপ্লয়েড, মানে নিযুক্ত আছে, চাকরি করে বা নিযুক্ত আছে। সেটা কি ইন্ডাস্ট্রি খাতে, নাকি সার্ভিসেস খাতে, নাকি এগ্রিকালচার, নাকি IT সেক্টর? আমরা জানি বাংলাদেশ হলো একটা কৃষি প্রধান দেশ, সবচেয়ে বড় খাত। হ্যাঁ, তো এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিসের সাথে সম্পৃক্ত? কৃষির সাথে সম্পৃক্ত, ঠিক আছে? কৃষির সাথে সম্পৃক্ত। ওকে, নেক্সট 27 নম্বরে চলে যাই আমরা। দ্য মেইন স্টেপল ফুড ক্রপ অফ বাংলাদেশ ইজ ড্যাশ। বাংলাদেশের মূল খাদ্য শস্য, হ্যাঁ, কোনটা বলতো? গম, মেইজ, ভুট্টা, রাইস তো কি নাকি বার্লি? কোনটা? জব। কোনটা হবে বলতো? বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কোনটা? অবশ্যই আমরা জানি বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হলো ধান বা চাল, তাই না? এটা তো আমরা জানি। আচ্ছা, তারপরে আমরা 28 নম্বরে চলে যাই। গোল্ডেন ফাইবার। গোল্ডেন ফাইবার মানে কি? গোল্ডেন ফাইবার শব্দের অর্থ সোনালী আঁশ। আচ্ছা, তাহলে বাংলাদেশের কোন পণ্যটাকে, কোন কি বলে এটাকে, জিনিসটাকে, কোন শস্যটাকে বা ফসলটাকে সোনালী আঁশ বলা হয়? সেটা কি তুলা, কটন, তুলা, নাকি জুট? কি বলে জুট অর্থ কি? পাট, নাকি সিল্ক? হ্যাঁ, রেশম, নাকি হ্যাম্প? হ্যাম্পের অর্থ কি? দেখি কে পারো, হ্যাম্পের অর্থ কি বলো তো? আমি বলবো না, দেখি তোমরা বলো হ্যাম্পের অর্থ কি। তাহলে বাংলাদেশে কোনটা গোল্ডেন ফাইবার বা সোনালী আঁশ? কোনটা? কমেন্ট করো, তোমরা কমেন্ট করো দ্রুত। আচ্ছা, বাংলাদেশে গোল্ডেন ফাইবার হলো জুট বা পাট, ঠিক আছে? এটাকে সোনালী আঁশ বলা হয়। 28-এর বি। আচ্ছা, এরপরে আমরা 29 নম্বরটা দেখি যে টি গার্ডেন্স ইন বাংলাদেশ আর মোস্টলি ফাউন্ড ইন ড্যাশ। যে বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশি টি গার্ডেন? টি গার্ডেন মানে কি? চা বাগান। তাহলে কোন অঞ্চলে? ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। এটা তো আমরা জানি, সেটা হলো সিলেট, চট্টগ্রাম, তাই না? বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান কোথায়? সিলেট, চট্টগ্রাম। হ্যাঁ, আচ্ছা, 30 নম্বরে দেখি আমরা কি বলছে যে দ্য সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ। আচ্ছা, এবার বাংলাদেশ ব্যাংকে চলে আসছি আমরা। ব্যাংক সম্পর্কে একটু আমরা দেখি। দ্য সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কোনটা? সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, নাকি ব্র্যাক ব্যাংক? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক আমরা জানি বাংলাদেশ ব্যাংক, তাই না? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। ওকে, 31 নম্বরটা দেখি আমরা যে বাংলাদেশ ব্যাংক ওয়াজ এস্টাবলিশড 1970, 71, 72, 75। কত সালে? কত সালে বলো তো? কোনটা কে বলতে পারবা? আচ্ছা, বাংলাদেশে ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1971 সালের 16 ডিসেম্বর। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের ঘোষণা হয়, ঠিক আছে? 1971 সালের 16 ডিসেম্বর। তাহলে সঠিক উত্তর কোনটা? 1971, ঠিক আছে? ওকে, নেক্সট। The chief executive of Bangladesh Bank is called chairman, director, governor, president. The chief executive, প্রধান নির্বাহী কর্মকর্তা অফ বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের বলা হয়। বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে কি বলা হয়? তাকে কি চেয়ারম্যান বলা হয়, নাকি ডাইরেক্টর, নাকি গভর্নর, নাকি প্রেসিডেন্ট? আমরা জানি বাংলাদেশ ব্যাংকের যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা তাকে বলা হয় গভর্নর। কি বলা হয়? গভর্নর, তাই না? তার মানে বাংলাদেশ ব্যাংকের প্রধান যিনি নির্বাহী কর্মকর্তা তাকে আমরা গভর্নর বলে থাকি, রাইট? আচ্ছা, এরপর দেখি আমরা, দেখো কি বলছে যে বাংলাদেশ ব্যাংক ইস্যুজ
অল কারেন্সি, তার মানে বাংলাদেশ ব্যাংক ইস্যুজ অল কারেন্সি নোটস এক্সেপ্ট, তার মানে বাংলাদেশ ব্যাংক ইস্যুজ প্রবর্তন করে, তৈরি করে সব ধরনের বাংলাদেশ নোট এক্সেপ্ট ব্যতি রেখে, কোনটা বাদ রেখে, সেটা হলো কোনটা দেখি তোমরা বলো তো, 33 নম্বর কোনটা হবে? আচ্ছা দেখো 1 2 নাকি 5 10 নাকি 20 50 নাকি 100 500। আচ্ছা দেখো বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে, কোন নোটগুলো বাদ রেখে মানে ছাপায়, এইগুলো এখানের মধ্যে দুইটা নোট, কোন দুইটা বাদ রেখে বাকিগুলো ছাপায়। আচ্ছা আমরা একটু এটা অন্যভাবে আলোচনা করি। দেখো বাংলাদেশ ব্যাংক সরকারি নোট কয়টা? বাংলাদেশ দেখো বাংলাদেশের যে মুদ্রাগুলো আছে 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 50 100 200 500 1000, এই নোটগুলোর মধ্যে মাত্র 3টা নোট, যে 3টা নোট হলো কে বলা হয় সরকারি নোট, 1 2 5, এগুলোকে বলা হয় কি সরকারি নোট। কি বলা হয়? সরকারি নোট। আচ্ছা 1 2 5 এগুলোকে বলা হয় সরকারি নোট, আর বাকি যা আছে 10 20 50 যা আছে এই সবগুলোকে বলা হয় কি ব্যাংক নোট। কি বলা হয়? ব্যাংক নোট। ব্যাংক নোট একটু মনোযোগ দাও। দেখো 1 টাকা 2 টাকা 5 টাকা এগুলোকে বলা হয় সরকারি নোট, এগুলোতে স্বাক্ষর থাকে কার? সরকারি নোটে স্বাক্ষর থাকে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিবের। কার স্বাক্ষর থাকে? বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব। দেখবা তোমরা টাকার মধ্যে কিন্তু কোনোটাতে লেখা থাকে গভর্নরের সাইন, আবার কোনোটাতে দেখবে অর্থ সচিব। তো কোনটাতে অর্থ সচিব, কোনগুলোতে ব্যাংক নোট, তোমার কি বলে গভর্নর। 1 টাকা 2 টাকা 5 টাকা এগুলো হলো সরকারি নোট, ঠিক আছে, এগুলোতে স্বাক্ষর থাকবে অর্থ সচিবের। আর 10 20 50 100 200 যা আছে এগুলোকে বলা হয় ব্যাংক নোট। ব্যাংক নোটে কার স্বাক্ষর থাকবে? ব্যাংক নোটের স্বাক্ষর থাকবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। কার? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। কনসেপ্ট ক্লিয়ার? আমি আবার বলি, 1 টাকা 2 টাকা 5 টাকা এই যে 3টা নোট এগুলোকে বলা হয় সরকারি নোট, এগুলোতে সাইন থাকবে, স্বাক্ষর করবেন অর্থ সচিব, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব, ঠিক আছে, অর্থ সচিব। আর এই 3টা ব্যতি রেখে বাকি যেগুলো থাকবে 10 20 50 100 200 500 যা আছে সেগুলোকে আমরা ব্যাংক নোট বলবো, এবং সেই ব্যাংক নোটগুলোর মধ্যে স্বাক্ষর থাকে গভর্নরের। তো দেখো এখানে 1 2 এবং 5, 1 2 এবং 5 এই 3টা বাদে বাকিগুলো কি? বাকিগুলো হলো তোমার ব্যাংক নোট। তার মানে এই 3টা হলো সরকারি নোট, 1 2 এবং 5 সরকারি নোট। ওকে আচ্ছা 34 নম্বর দেখি আমরা কি বলছে। The largest state-owned commercial bank in Bangladesh. The largest state-owned মানে কি? রাষ্ট্রায়িত ব্যাংক। তাহলে সর্ববৃহৎ কমার্শিয়াল বাণিজ্যিক, তাহলে সর্ববৃহৎ রাষ্ট্রের পরিচালিত, রাষ্ট্রের নিয়ন্ত্রিত বাণিজ্যিক ব্যাংক কোনটি? বাংলাদেশ সরকারের রাষ্ট্র নিয়ন্ত্রিত সবচেয়ে বৃহৎ বাণিজ্যিক ব্যাংক কোনটি? অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, কোনটা? সঠিক উত্তর কোনটা হবে বলো তো তোমরা? আচ্ছা বাংলাদেশ সরকার নিয়ন্ত্রিত বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক হলো সোনালী ব্যাংক, ঠিক আছে, সোনালী ব্যাংক বাণিজ্যিক ব্যাংক, মনে রাখতে হবে কমার্শিয়াল। হ্যাঁ ওকে ফাইন। 35 নম্বর দেখি, হুইচ ব্যাংক মেইনলি সাপোর্টস ট্রেড অ্যান্ড কমার্শিয়াল। ট্রেড অ্যান্ড কমার্শিয়াল মানে কি? ব্যবসা বাণিজ্য, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য। কোন ব্যাংক মূলত ব্যবসা এবং বাণিজ্যকে কি করে সাপোর্ট দেয়? ব্যবসা এবং বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলোতে ঋণ দেওয়া, হ্যাঁ সাহায্য করা, কোন ব্যাংক? ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কোনটা বলো তো? 35 জনতা, অগ্রণী, সোনালী নাকি রূপালী, কোনটা? আচ্ছা ব্যবসা এবং বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলোতে সাপোর্ট দেয় অগ্রণী ব্যাংক। কোনটা? অগ্রণী ব্যাংক। আর সোনালী ব্যাংকটা কি ছিল? সোনালী ব্যাংকটা ছিল কমার্শিয়াল বাণিজ্যিক, ঠিক আছে, বিষয়গুলো একটু সূক্ষ্মভাবে মাথায় রাখতে হবে। আচ্ছা দেখো দ্য লার্জেস্ট প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ইন বাংলাদেশ, এটা তো আমরা জানি, কি ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ব্র্যাক ব্যাংক নাকি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক? দ্য লার্জেস্ট প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি বা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি বা প্রাইভেট বাণিজ্যিক ব্যাংক কোনটি? অবশ্যই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, তাই না? দেখো ইসলামী ব্যাংকটা কিন্তু অনেক বড় একটা ব্যাংক বাণিজ্যিক, এটা কিন্তু বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলা উপজেলায়, হ্যাঁ ইভেন
উপজেলার ইউনিয়ন পর্যায়ে থেকে শুরু করে আমি এমনও দেখেছি যে ইউনিয়নে 2, 3, 4টা এরকম আছে, বহু আছে এরকম, ঠিক আছে। তো দ্য লার্জেস্ট প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ইন বাংলাদেশ, দ্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা 37 নম্বরটা দেখি, দ্য ফার্স্ট ব্যাংক টু ইন্ট্রোডিউস মোবাইল ব্যাংকিং ইন বাংলাদেশ। দ্য ফার্স্ট ব্যাংক, প্রথম ব্যাংক যেটা কি করছে, মোবাইল ব্যাংকিং আনছে বাংলাদেশে, প্রথম মোবাইল ব্যাংকিং। বিকাশ, নগদ, রকেট, এগুলো মোবাইল ব্যাংকিং না। তো এই যে মোবাইল ব্যাংকিং, কোন ব্যাংকটা প্রথম বাংলাদেশে মোবাইল ব্যাংক আনে, মোবাইল ব্যাংকিং ব্যবস্থা চালু করে? সেটা কি ব্র্যাক ব্যাংক, ইসলামিক ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, নাকি সিটি ব্যাংক? কোনটা বলো? আচ্ছা, তো সঠিক উত্তর হলো ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সিস্টেম ব্যবস্থা চালু করে, ঠিক আছে। আচ্ছা, হুইচ প্রাইভেট ব্যাংক ইজ ওয়েল নোন ফর এসএমই ব্যাংক? হুইচ প্রাইভেট ব্যাংক, কোন প্রাইভেট ব্যাংকটা ওয়েল নন, খুব পরিচিত, ফর এসএমই ব্যাংক? এসএমই মানে কি? স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ মানে ছোট এবং মাঝারি ধরনের উদ্যোক্তা। তাহলে কোন ব্যাংকটা ছোট এবং মাঝারি ধরনের উদ্যোক্তাদের ঋণ দেয় বা তাদেরকে সাপোর্ট দেয়, বিভিন্ন ধরনের সহায়তা করে? তাহলে কোন প্রাইভেট ব্যাংকটা খুব পরিচিত ছোট এবং মাঝারি ধরনের উদ্যোক্তাদের সহায়তার ক্ষেত্রে? কোন ব্যাংকটা পরিচিত, কোন প্রাইভেট ব্যাংকটা বলো তো? ব্র্যাক ব্যাংক, ইউএসডি ব্যাংক, সিটি ব্যাংক, নাকি এক্সিম ব্যাংক? কোনটা হবে? 38 সঠিক উত্তর কোনটা হবে? আচ্ছা, ব্র্যাক ব্যাংক। আমরা জানি ব্র্যাক ব্যাংক এটা ছোট এবং মাঝারি ধরনের ঋণ দিয়ে থাকে, তারপরে আরো বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে থাকে, তাই না? আচ্ছা, এরপরে 39 নম্বরটা দেখি আমরা, দ্য লার্জেস্ট ফরেন ব্যাংক ইজ বাংলাদেশ ইজ ড্যাশ। এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক, ব্যাংক অফ চায়না। আচ্ছা, আগে আমরা প্রশ্নটা বুঝি। দ্য লার্জেস্ট ফরেন ব্যাংক, ফরেন মানে কি? বিদেশি। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় বিদেশি ব্যাংক কোনটা? বাংলাদেশে যেরকম বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাংক রয়েছে, বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক রয়েছে, প্রাইভেট ব্যাংক রয়েছে, এছাড়াও বাংলাদেশে কিন্তু বৈদেশিক ব্যাংকও রয়েছে, তাই না? তাহলে যে বৈদেশিক ব্যাংকগুলো, এগুলোর মধ্যে সবচেয়ে বড় বৈদেশিক ব্যাংক কোনটা? সবচেয়ে বড় বৈদেশিক ব্যাংক হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঠিক আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ওকে, তারপরে দেখি আমরা 40 নম্বরটা কি বলছে, দ্য হুইচ ইজ আ নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এগুলোর মধ্যে কোনটা ব্যাংক নয়? সোনালী, রূপালী, জনতা, মানে কি বলে এটাকে? এগুলোর মধ্যে কোনটা আর্থিক প্রতিষ্ঠান নয়? আইডিএলসি। আমরা জানি সোনালী, রূপালী, জনতা এগুলো সবগুলো বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ সরকারের অধীনে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আইডিএলসিটা নয়। ওকে, 41 নম্বরটা আমরা দেখি, হুইচ ইনস্টিটিউশন প্রমোটস রিনিউয়েবল এনার্জি ইন বাংলাদেশ? আইডিসিওএল, বিডিবিএল, ব্র্যাক, পিকেএসবি। হুইচ ইনস্টিটিউশন, কোন প্রতিষ্ঠান প্রমোটস, কি করে, উন্নত করে বা এগিয়ে নিয়ে যায়, প্রমোট করে রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য কি ইন বাংলাদেশ? বাংলাদেশে কোনটা বলো তো? নবায়নযোগ্য শক্তি, এনার্জি, কোন প্রতিষ্ঠানটা বাংলাদেশে নবায়নযোগ্য খাতে কি করে, প্রমোট করে? কোনটা বলো তো? কোনটা হবে সঠিক উত্তর? আইডিসিওএল, বিডিবিএল, ব্র্যাক, নাকি তোমার পিকেএসপি? তোমরা বলো কোনটা হবে? নবায়নযোগ্য জ্বালানি কোনটা প্রমোট করে? আচ্ছা, সঠিক উত্তর হলো আইডিসিওএল, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। আইডিসিওএল মানে কি? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে কি করে, প্রমোট করে, ঠিক আছে? এই বিষয়টা একটু খেয়াল রাখবা। রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আইডিসিওএল। হু ফাউন্ডেড গ্রামীণ ব্যাংক? গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এটা তো আমরা জানি, ডক্টর মোহাম্মদ ইউনূস হলো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। এরপরে দেখি আমরা, দ্য লার্জেস্ট এনজিও ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের সবচেয়ে বৃহৎ এনজিও। এনজিও মানে কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি প্রতিষ্ঠান। তাহলে বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠান কোনটা? আশা, গ্রামীণ, ব্র্যাক, প্রশিকা, কোনটা সঠিক উত্তর কোনটা? তোমরা বলো তো। অবশ্যই ব্র্যাক। ব্র্যাক হলো বিশ্বের সবচেয়ে বড় এনজিও,
বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে। ৪৪ নম্বরটা দেখি আমরা যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসপি ওয়ার্কস ফর ড্যাশ। এই যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসপি, এটা কিসের জন্য কাজ করে? এগ্রিকালচার, রুরাল ফাইন্যান্স, এক্সপোর্ট প্রমোশন নাকি ট্যাক্স কালেকশন? কৃষি খাতে, গ্রামীণ কি বলে বাণিজ্যিক খাতে, নাকি এক্সপোর্ট প্রমোশন, নাকি এটা তোমার কি বলে রপ্তানিকে প্রমোট করে, নাকি এটাকে ট্যাক্স কালেকশন, হ্যাঁ কর কালেকশন, এটা কাজ করে? কোনটাতে কাজ করে বলতো? পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসপি। আচ্ছা, পিকেএসপি কাজ করে মূলত রুরাল ফাইন্যান্স, অর্থাৎ গ্রামীণ বাণিজ্য, গ্রামীণ অর্থনীতিতে এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। গ্রামে যেই বাণিজ্য সংক্রান্ত, অর্থাৎ গ্রামে লোন দেওয়া থেকে শুরু করে, হ্যাঁ গ্রামীণ মানুষের ক্ষুদ্র ঋণ, এই সংক্রান্ত কাজগুলোতে এটা কাজ করে। আচ্ছা, এরপর দেখি আমরা দ্য স্টেট ওন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ইজ, মানে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত যে বীমা কোম্পানি রয়েছে সেটা কোনটা? ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সাধারণ বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন নাকি এলআইসি? মানে রাষ্ট্রায়ত্ত, রাষ্ট্রের অধীনে যে ইন্স্যুরেন্স কোম্পানিটা রয়েছে, বীমা কোম্পানি, সেটা কোনটা? আচ্ছা, সেটা হলো সাধারণ বীমা কর্পোরেশন। রাষ্ট্রের অধীনে যেটা রয়েছে সেটা, যে বীমা কর্পোরেশনটা রয়েছে, সাধারণ বীমা কর্পোরেশন, ঠিক আছে। এরপরে দেখি আমরা যে দ্য স্টেট ওন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এবার আসছে যে লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমা কোম্পানি, কোনটা? এলআইসি নাকি জীবন বীমা কর্পোরেশন নাকি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স? প্রগতি লাইফ, এটা তো বুঝাই যাচ্ছে যে স্টেট ওন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হলো জীবন বীমা কর্পোরেশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি আমরা যে দ্য লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ, দ্য লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ ইন বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ স্টক এক্সচেঞ্জ কোনটা? চিটাগং স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিলেট স্টক এক্সচেঞ্জ, খুলনা স্টক এক্সচেঞ্জ, বলো তো তোমরা, বলো কোনটা সঠিক উত্তর, কোনটা হবে? আচ্ছা, স্টক এক্সচেঞ্জ মানে হলো শেয়ার বাজার, ঠিক আছে, শেয়ার বাজার। বাংলাদেশ সবচেয়ে বড় শেয়ার বাজার কোনটা? ঢাকা স্টক এক্সচেঞ্জ। কোনটা? ঢাকা স্টক এক্সচেঞ্জ, মনে রাখবা। ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত 1954 সালে, ঠিক আছে, 1954 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ বাংলাদেশ সবচেয়ে বড় শেয়ার বাজার স্টক এক্সচেঞ্জ কোনটা? ঢাকা স্টক এক্সচেঞ্জ। এবং দ্বিতীয় সর্ববৃহৎ শেয়ার বাজার যেটা, সেটা হলো চিটাগাং স্টক এক্সচেঞ্জ। কোনটা? চিটাগাং স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাই আমরা, হুইচ বডি রেগুলেটস ক্যাপিটাল মার্কেট ইন বাংলাদেশ? আচ্ছা, তার মানে কি হুইচ বডি, বডি বলতে এখানে প্রতিষ্ঠান, অর্গানাইজেশন, এজেন্সি গুলোকে বোঝাচ্ছে যে কোন প্রতিষ্ঠানটা করবে, অর্গানাইজেশন রেগুলেটস পরিচালনা করে ক্যাপিটাল মার্কেট, পুঁজি বাজার। এই যে সংস্থাগুলো, এই সংস্থাগুলোর মধ্যে কোন সংস্থাটা বাংলাদেশের পুঁজি বাজার নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে? বাংলাদেশের পুঁজি মার্কেট, পুঁজি বাজার কোনটা নিয়ন্ত্রণ করে, কোন সংস্থা? বিএসইসি, বাংলাদেশ ব্যাংক, এনবিআর নাকি ইএফবি? কোনটা বলো? আচ্ছা, ক্যাপিটাল মার্কেট নিয়ন্ত্রণ করে মূলত বিএসইসি। কোনটা? বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কি? বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঠিক আছে। আচ্ছা, কমিশন। আচ্ছা, তাহলে বাংলাদেশের পুঁজি মার্কেট নিয়ন্ত্রণ করে কোনটা? বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ওকে ওকে, তারপরে দেখি আমরা হুইচ ইজ দ্য সেকেন্ড স্টক এক্সচেঞ্জ। একটু আগে আমরা বললাম যে প্রথম স্টক এক্সচেঞ্জ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর দ্বিতীয় বৃহৎ হলো যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে, সিএসসি। সিএসসি সাবজেক্ট না কিন্তু, কম্পিউটার অ্যান্ড যে সাবজেক্টটা সিএসসি ওইটা নাম কম্পিউটার, এটা হলো চিটাগাং স্টক এক্সচেঞ্জ। আচ্ছা, দেখো বিডা স্ট্যান্ডস ফর, বিডা এর ফুল মিনিং জানতে চাইছে আমাদের কাছে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এজেন্সি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অথরিটি। কোনটা? বিডা এর ফুল ফর্ম কোনটা? বিডা
বিডা এর ফুল ফর্ম কোনটা হবে বলো তো? বিআইডিএ, বিডা এর ফুল ফর্ম কোনটা? বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, এই নাম্বারটা। বিডা এর ফুল ফর্ম কি? বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি আমরা বিডা ওয়াজ ফর্মড, বিডা কত সালে গঠিত হয়? 2010, 16, 1, 20। বিডা কত সালে গঠিত হয়? বিডা কত সালে গঠিত হয়? বিডা গঠিত হয় 2016 সালে, ঠিক আছে। বিডা গঠিত হয় 2016 সালে, ওকে ওকে। তারপরে দেখি আমরা হুইচ অথরিটি ডেভেলপস স্পেশাল ইকোনমিক জোন, SEZS, স্পেশাল ইকোনমিক জোন বলতেছে হুইচ অথরিটি, কোন প্রতিষ্ঠান, কোন কর্তৃপক্ষ ডেভেলপস উন্নয়ন ঘটায়, হ্যাঁ ত্বরান্বিত করে স্পেশাল ইকোনমিক জোন, বিশেষ অর্থনৈতিক যে জোন বা এরিয়া রয়েছে সেগুলোকে কোন প্রতিষ্ঠান উন্নয়নের দিকে ধাবিত করে? সেটা কি বেবজা নাকি BEZA, বেজা নাকি NBR নাকি EFB, কোনটা হবে বলো তো? আচ্ছা, এটা হলো বেজা, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, ঠিক আছে। বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বেজা, এটা কি করে? বাংলাদেশের যে বিশেষ ইকোনমিক জোন রয়েছে সেটার উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য কাজ করে, উন্নয়নকে এগিয়ে নিয়ে যায়, ঠিক আছে। তারপরে দেখি আমরা এরপরে দেখি আমরা 53 নম্বরটা কি বলছে? হুইচ ইজ দ্য লার্জেস্ট এক্সপোর্ট প্রসেসিং জোন ইন বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে বড় এক্সপোর্ট প্রসেসিং জোন মানে কি? ইপিজেড, হ্যাঁ ইপিজেড মানে কি? যে রপ্তানিকারক যে জোন, প্রক্রিয়াকরণ, রপ্তানির প্রক্রিয়াকরণ যে জোনটা সবচেয়ে বড় যেটা, সেটা কোনটা? সেটা কি ঢাকা ইপিজেড, চট্টগ্রাম ইপিজেড, সিলেট ইপিজেড নাকি খুলনা ইপিজেড? কোনটা বলো তো, কোনটা হবে? এটা তো ইজি, এটা তোমরা পারার কথা। সবচেয়ে বড় ইপিজেড হলো চট্টগ্রাম ইপিজেড। সবচেয়ে বড় ইপিজেড কোনটা? কোনটা ভাইয়া? সবচেয়ে বড় ইপিজেড হলো চট্টগ্রাম ইপিজেড, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি আমরা 54 নম্বরটা কি বলছে, যে বেবজা, বেবজা এর পূর্ণরূপ কি? একটু আগে আমরা এটা আলোচনা করলাম, বলো তো বেবজা এর পূর্ণরূপ কোনটা? বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, বাংলাদেশ ইকোনমিক প্ল্যানিং জোন অথরিটি, বাংলাদেশ এক্সপোর্ট প্রোডাক্ট জোন এজেন্সি নাকি বাংলাদেশ এনার্জি প্রসেসিং জোন অথরিটি? আমরা একটু আলোচনা করলাম। বেবজা মানে হলো বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, জোনস অথরিটি, রাইট, ওকে। এরপরে দেখি আমরা 55 নম্বরটা কি বলছে, যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড BDBL মেইনলি ফাইন্যান্সেস, অর্থাৎ বাংলাদেশ ডেভেলপমেন্ট যে লিমিটেড ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড BDBL রয়েছে, এটা মূলত ফাইন্যান্সেস মানে অর্থায়ন করে, অর্থ প্রদান করে কোন খাতে? নাকি ইন্ডাস্ট্রি খাতে নাকি এগ্রিকালচার নাকি মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ নাকি ইন্স্যুরেন্স বিমা, কোন খাতে এই BDBLটা মূলত অর্থায়ন করে? কোন খাতে? দেখি পারো কিনা তোমরা, বলো কোন খাতে? আচ্ছা, BDBLটা মূলত ইন্ডাস্ট্রিজ মানে শিল্পায়ন, শিল্প খাতে কি করে? বিনিয়োগ করে থাকে, ঠিক আছে, অর্থায়ন করে থাকে। 56 নম্বরটা দেখি আমরা কি বলছে, যে হুইচ ব্যাংক ইজ ফোকাসড অন এগ্রিকালচারাল লোন, কোন ব্যাংকটা কৃষি লোন দেয়? কোন ব্যাংকটা কৃষি লোনের দিকে অধিক মনোনিবেশ দেয় বা কৃষি লোন প্রদান করে? সেটা কি সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক, সিটি ব্যাংক? এটা তো বুঝে যাচ্ছে সেটা হলো বাংলাদেশ কৃষি ব্যাংক, তাই না? যে বাংলাদেশ কৃষি ব্যাংক এগ্রিকালচার খাতে কি করে? লোন প্রদানে বেশি লোন প্রদান করে থাকে, ঠিক আছে। আচ্ছা, 57 নম্বরটা দেখি আমরা, হুইচ ব্যাংক ওয়ার্কস মেইনলি ইন দ্য নর্দার্ন ডিস্ট্রিক্ট, বাংলাদেশের উত্তরাঞ্চলে, নর্দার্ন ডিস্ট্রিক্ট মানে কি? উত্তরাঞ্চলের যেই জেলাগুলো সেই দিকে কোন ব্যাংকটা মূলত উত্তরাঞ্চলের জেলাগুলো নিয়ে কাজ করে? বুঝে যাচ্ছে যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কোনটা হবে? রাজশাহী উন্নয়ন কৃষি ব্যাংক, ঠিক আছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ওকে ওকে। এরপরে প্রশ্নটা দেখি আমরা, পল্লী সঞ্চয় ব্যাংক, এই যে পল্লী সঞ্চয় ব্যাংক বা PSB, এটা কিসে ফোকাস করে? এটা কি উরবান ট্রেডে ফোকাস করে? উরবান ট্রেড মানে শহরের বাণিজ্য নাকি রুরাল সেভিংস নাকি ইন্ডাস্ট্রিয়াল লোনস নাকি এক্সপোর্ট ফাইন্যান্স, কোনটা হবে বলো তো? পল্লী সঞ্চয় ব্যাংক। আচ্ছা,
পল্লী, এটা বোঝা যাচ্ছে যে পল্লী মানে কি, আমরা পল্লী বলতে বুঝি গ্রাম, তাই না? তাহলে এটা দেখো কোনটার সাথে কানেক্টেড, রুরাল। হ্যাঁ, রুরাল সেভিংস, তার মানে পল্লী সঞ্চয়, সঞ্চয় করা মানে কি, সেভিংস করা, সেভিংস করা মানে হলো জমা, টাকা জমানো। হ্যাঁ, তাহলে পল্লী সঞ্চয় ব্যাংক এটা মূলত যে গ্রামে যে টাকা জমানোর কাজ, যেই বিষয়টা আছে এই খাতে এটা কাজ করে, ঠিক আছে, গ্রামীণ সমাজে। 59 নাম্বারটা দেখি আমরা, যে হুইচ ব্যাংক মেইনলি হেল্পস মাইগ্রেন্ট ওয়ার্কার্স। মাইগ্রেন্ট ওয়ার্কার্স বুঝি আমরা, বিদেশ যায় না মানুষ, হ্যাঁ, ওয়ার্ক ভিসা আর স্টুডেন্ট ভিসা যে মাইগ্রেন্ট হয়, এক দেশ থেকে অন্য দেশ যায়, যে ওয়ার্কার্স গুলা রয়েছে, মাইগ্রেন্ট ওয়ার্কার্স যারা শ্রমিক হিসেবে কাজ করার জন্য বাইরে যায়, তাদেরকে হেল্প করে কোন ব্যাংক? জনতা ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক নাকি অগ্রণী ব্যাংক? অবশ্যই প্রবাসী কল্যাণ ব্যাংক। হ্যাঁ, প্রবাসী কল্যাণ ব্যাংক যারা শ্রমিক হিসেবে বিভিন্ন দেশে যায় তাদেরকে অর্থায়ন করে এবং অর্থ প্রদান করে কোন ব্যাংক? প্রবাসী কল্যাণ ব্যাংক, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা আমাদের এমসিকিউ পার্ট শেষ করলাম। তো তোমরা এগুলো একটু, আমরা এগুলো পিডিএফ হিসেবে দিয়ে দিব, সমস্যা নেই, তোমরা একটু এগুলো দেখে নিও, যে আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করলাম এমসিকিউর মধ্যে, ঠিক আছে, এগুলো এখানে একটু সুন্দরভাবে পয়েন্ট করে করে লাইনের মধ্যে গুছিয়ে দেওয়া আছে। যে বাংলাদেশে যে ডেভেলপিং কান্ট্রি, যেটা আমরা পড়লাম একটু আগে, যে বাংলাদেশ হলো একটা উন্নয়নশীল দেশ, ঠিক আছে। এরপরে ইটস ইকোনমি ইজ ক্লাসিফাইড অ্যাজ এ মিক্সড ইকোনমি, এটার অর্থনীতি শ্রেণীকরণ করা হয় বা নির্ধারণ বোঝানো হয় এটা কি ধরনের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি হলো একটা মিশ্র অর্থনীতি। তারপরে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি এন্ড সার্ভিসেস আর দ্য থ্রি মেইন সেক্টর। বাংলাদেশের অর্থনীতির মূল তিনটা খাত কি কি? কৃষি, হ্যাঁ, তারপরে তোমার কি বলে এটাকে ইন্ডাস্ট্রি, হ্যাঁ, তারপরে তোমার সার্ভিসেস, পরিষেবা, ঠিক আছে। এরপরে জিডিপি গ্রোথ অফ বাংলাদেশ ইজ অ্যামং দ্য ফাস্টেস্ট ইজ এশিয়া। বাংলাদেশের জিডিপি গ্রোথ এশিয়ার মধ্যে দ্রুত যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম। তারপরে মেজর কন্ট্রিবিউট টু জিডিপি ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। সবচেয়ে বড় বা বৃহৎ যে মেজর জিডিপি রয়েছে সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলতে ওই যে বললাম না যে একটু আগে আমরা দেখলাম যে রেডিমেড গার্মেন্টস পোশাক, হ্যাঁ, রেডিমেড গার্মেন্টস পোশাক, সেটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। হ্যাঁ, এটার মাধ্যমে কিন্তু বৃহৎ এক বাংলাদেশের অর্থনৈতিক বৃহৎ একটা অংশ কিন্তু এই যে রেডিমেড গার্মেন্টস পোশাক থেকে আসে, তাই না? আচ্ছা, এরপরে যদি আমরা দেখি আরো কয়েকটা আছে, যে রেডিমেড গার্মেন্টস আরএমজি আর দ্য ব্যাকবোন অফ এক্সপোর্টস। হ্যাঁ, যে আমরা যে রপ্তানি করি, রপ্তানির মূল মেরুদণ্ডটাই হলো রেডিমেড গার্মেন্টস। হ্যাঁ, ঠিক আছে। তারপরে বাংলাদেশ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট আরএমজি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কি রপ্তানিকারক দেশ। তারপরে এগ্রিকালচার এমপ্লয়িজ আ লার্জ পোর্শন অফ দ্য পপুলেশন, মানে কি একটু আগে আমরা এমসিকিউতে একটু আলোচনা করেছি যে বাংলাদেশের যে পপুলেশন, জনসংখ্যার লার্জ পোর্শন, বড় একটা অংশ কি এগ্রিকালচার এমপ্লয়িজ, কৃষির সাথে সম্পৃক্ত, তাই না? মেইন ক্রপস, বাংলাদেশের মেইন ফসল কি? রাইস, জোট, টি, ওয়েট, সুগার কেন, তাই না? যে চাল বা ধান, তারপরে জোট, পাট, টি, চা, ঠিক আছে। তারপরে তোমার গম, সুগার ক্যান, গ্যান্ডারি বা আখ বলি আমরা। তারপরে জুট ইজ কল্ড দ্য গোল্ডেন ফাইবার। তাহলে পাটকে কি বলা হয়? পাটকে বলা হয় গোল্ডেন ফাইবার, সোনালী আঁশ। সব বাংলাদেশের সোনালী আঁশ বলা হয় কাকে? জুটকে, ঠিক আছে। তারপরে টি গার্ডেন্স আর কনসেন্ট্রেটেড সিলেট এন্ড চট্টগ্রাম। টি গার্ডেন্স মানে চা বাগান, কনসেন্ট্রেটেড মানে অবস্থিত। আমরা এখানে কনসেন্ট্রেটেড অর্থ নিতে পারি যে অবস্থিত বা সন্নিবেশিত। তাহলে টি গার্ডেন গুলো মূলত কোথায় অবস্থিত? আমরা এখানে কনসেন্ট্রেটেডকে লোকেটেড হিসেবে ধরতে পারি যে টি গার্ডেন গুলো মূলত সিলেট এবং চট্টগ্রামে অবস্থিত, ঠিক আছে। এরপরে দেখো কি বলছে, যে সার্ভিসেস সেক্টর ইজ এক্সপান্ডিং র্যাপিডলি। বাংলাদেশের যে সেবা খাতগুলো সেগুলো র্যাপিডলি, দ্রুত গতিতে এক্সপান্ডিং, বিস্তৃত হচ্ছে, বাড়তেছে। তারপর রেমিটেন্স, রেমিটেন্স বুঝি আমরা, রেমিটেন্স মানে বৈদেশিক যে মুদ্রা আসে আমাদের দেশে, হ্যাঁ, বৈদেশিক মুদ্রা, হ্যাঁ, ইজ এ স্ট্রং সাপোর্ট, বড় ধরনের একটা সাপোর্ট টু ফরেন এক্সচেঞ্জ। হ্যাঁ, বৈদেশিক মুদ্রার মধ্যে রেমিটেন্স মানে আমাদের প্রবাসী ভাইরা যে টাকাটা পাঠায়, যে রেমিটেন্সটা পাঠায়, সেটা আমাদের বৈদেশিক মুদ্রার একটা বড় সাপোর্ট। তারপরে মেজর রেমিটেন্স কান্ট্রিজ, যে দেশগুলো থেকে আমরা বেশি, এগুলো কিন্তু এমসিকিউ আকারে আসবে, ঠিক আছে, আসতে পারে। মেজর রেমিটেন্স কান্ট্রিগুলোর মধ্যে সৌদি আরবিয়া, ইউএই, ইউনাইটেড আরব আমিরাতস বা মালয়েশিয়া, হ্যাঁ, এই দেশগুলো। তারপরে জিডিপি সাইজ হ্যাজ ক্রসড ইউএসডি 460 বিলিয়ন 2025 সালে অ্যাপ্রক্স। যে জিডিপি বাংলাদেশে 2025 সালে খরচ করেছে, কত খরচ করেছে? 460 বিলিয়ন মার্কিন ডলার। হ্যাঁ, তারপরে পার ক্যাপিটা ইনকাম ইজ ইনক্রিজিং স্টেডিলি, কিন্তু মাথাপিছু আয় কিন্তু ধীর গতিতে এগোচ্ছে, খুব দ্রুত এগোচ্ছে না। আমাদের বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কিন্তু খুব ধীর গতিতে এগোচ্ছে, ঠিক আছে। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি রিমেইনস আ চ্যালেঞ্জ, মুদ্রাস্ফীতি এখনো বাংলাদেশের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসে এতটুকুই। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করেছো, এবং যারা করো নাই পরবর্তীতে ক্লাসটা করে নিও শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি আজকের ক্লাসটা করার পরে তোমাদের যে ইংরেজি ভার্সনের জিকের উপর একটা ভয় ভীতি, ওটা আশা করি অনেকটা কমেছে। এবং আমি নেক্সট যে ক্লাসগুলো করবো অবশ্যই তোমরা ক্লাসগুলো করবা। এভাবে ক্লাস করতে করতে আশা করি তোমাদের ভীতিটা দূর হবে, এবং ডিভিতে যারা পরীক্ষা দিবা তারা অবশ্যই ক্লাসগুলো করবা, বাকিরাও করবা। সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।